Hello everyone, welcome to the first ever video of this DSC series. Today is all about asymptotic analysis. Throughout this video আমরা দেখব যে একটা অ্যালগরিদমকে কিভাবে আমরা অ্যাসিম্পটোটিকভাবে অ্যানালাইসিস করতে পারবো, কম্পেয়ার করতে পারবো উইথ আদার অ্যালগরিদম এবং সেখান থেকে কিভাবে আমরা অর্ডার অফ গ্রোথ কিভাবে বার করব। ওকে, সো what is the definition of asymptotic analysis? According to Google, asymptotic analysis is a big idea that handles analyzing algorithms. In asymptotic analysis, we evaluate the performance of an algorithm in terms of input size. We calculate how the time or space taken by an algorithm increases with the input size. So, দেখে নেওয়া যাক এই ডেফিনেশন কিভাবে অ্যাকচুয়ালি এই ডেফিনেশনে কি বলতে চেয়েছে। এক্সপ্লেনেশনের আগে আমাদের অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস বের করতে গেলে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে বা যে পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে সেইগুলো হলো, ফার্স্ট, দ্য আইডিয়া ইজ টু মেজার দ্য অর্ডার অফ গ্রোথ। সো অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস আমরা কেন করব? একটা অ্যালগরিদম, একটা কোডের আমরা অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস করব কারণ তার অর্ডার অফ গ্রোথ, মানে আমরা সেটা ইনপুট পরে দেখব যে সেটা ইনপুটের সাইজ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করলে তার গ্রোথ কীরকম হবে তার অর্ডার আমরা মেজার করব। ডাজ নট ডিপেন্ড আপন দ্য মেশিন অর এনি কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কোনো মেশিন বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড নয়, কারণ হতে পারে আমার কাছে যেই কনফিগারেশনের ল্যাপটপ বা আমার কাছে যেই কনফিগারেশনের পিসি রয়েছে, তোমার কাছে হয়তো তার থেকে অনেক বেশি কনফিগারেশনের একটা ল্যাপটপ বা পাওয়ারফুল একটা মেশিন রয়েছে। ওকে, হতে পারে আমি যেই ল্যাঙ্গুয়েজে আমি কোড লিখছি বা আমি যে ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করি তার থেকে অনেক ফাস্টার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি কোড করো, কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মেশিনের ওপর আমাদের অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস কোনো রকমভাবেই নির্ভর করে না। ওকে, নো নিড টু ইমপ্লিমেন্ট উই ক্যান অ্যানালিসিস অ্যালগরিদম, মানে এরকমও নয় যে আমরা কোনো এই অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস ইমপ্লিমেন্ট করব, এটা সম্পূর্ণ একটা অ্যালগরিদম দেখে সেটা অ্যানালাইজ করা। ওকে, হুইচ ইজ মোর এফিসিয়েন্ট। এক্সাম্পল নেওয়া যাক, তো তিনজন প্রোগ্রামার রয়েছে, সেই তিনজন প্রোগ্রামার প্রত্যেককে বলা হয়েছে যে সাম অফ এর ন্যাচারাল নাম্বার বের করতে। সাম অফ এর ন্যাচারাল নাম্বার রিটার্ন করবে এই রকম একটা করে ফাংশন লিখতে। ওকে, তো দেখে নেওয়া যাক। তো তিনজন প্রোগ্রামার রয়েছে, রাজু, নিতিন অ্যান্ড প্রীতি। সো প্রথমজন মানে রাজু যেই ফাংশনটা নিজের নামে লিখেছে, ইন্ট রাজু নামে যে ফাংশনটা, সেটা কিছুটা এই রকম। রাজু লিখেছে ইন্ট রাজু, ইন্ট এন প্যারামিটার নিজের মধ্যে পাস করাচ্ছে এবং রিটার্ন এন ইন্টু এন প্লাস 1/2। আমরা প্রত্যেকেই জানি সাম অফ এন ন্যাচারাল নাম্বারের ফর্মুলা এন ইন্টু এন প্লাস 1/2, তো ওটাই রিটার্ন করছে। যারা এই ফাংশন বা রিটার্ন ফাংশন থেকে ঘাবড়ে যাচ্ছ, কোনো ব্যাপার নয়, এটা জাস্ট একটা ফাংশন বা একটা কাজ করাচ্ছে যেটা রিটার্ন করছে একটা শর্ট অফ ক্যালকুলেশন। যে ক্যালকুলেশন কী রিটার্ন করবে বা কী আমাদের আউটপুট দেবে না, সাম অফ এন ন্যাচারাল নাম্বার। এটা সাম অফ এন ন্যাচারাল নাম্বারের ফর্মুলা। ওকে, নিতিন যে প্রোগ্রামটা লিখেছে বা যে ফাংশনটা লিখেছে সেটা কিছুটা এই রকম। রাজুর মতো সে একইভাবে একটা ফাংশন ক্রিয়েট করেছে। ফাংশনের মধ্যে যেটা করেছে একটা সাম ভেরিয়েবল নিয়েছে, যেটা ইনিশিয়ালাইজ করেছে 0 থেকে, তাহলে সাম ইকুয়ালস টু 0, মানে সামের ইনিশিয়াল ভ্যালু 0। আরেকটা ফর লুপ লিখেছে যেখানে i ইকুয়ালস টু 1 to n অ্যান্ড i প্লাস প্লাস, মানে একটা ভ্যালু, আয়ের ভ্যালু যেটা 1 থেকে n অবধি যাবে। কিভাবে যাবে? 1 ইনক্রিমেন্ট করে। তো এই ফর লুপে যে টাস্কটা করেছে সেই টাস্কটা হলো সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। লেটস সে সাম ইকুয়ালস টু 0 প্রথমে ছিল ভ্যালু,
তো আই ইকুয়ালস টু 1, তাহলে আয়ের ভ্যালু এখন কত? 1. সো ফর আই ইকুয়ালস টু 1, সামের ভ্যালু হবে সাম ইকুয়ালস টু 0 প্লাস 1, যেহেতু সামের ইনিশিয়াল ভ্যালু 0, তো সামের এখন ভ্যালু 1. এবার এক ইনক্রিমেন্ট করার পর ফর লুপটা আই হবে, মানে ফর লুপের মধ্যে আই হবে, আয়ের ভ্যালু হবে আই ইকুয়ালস টু 2 সেকেন্ড বার. সো যেহেতু সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, তো সেকেন্ড বার মানে আই ইকুয়ালস টু 2 এর জন্য হবে সাম ইকুয়ালস টু, যেহেতু আগে ভ্যালু কত ছিল 1, সো 1 প্লাস 2 ইকুয়ালস টু 3. ঠিক আছে, যেভাবে আমরা নর্মাল যেভাবে যোগ করি বারবার একই সাথে 2, 2-এর সাথে 3, 3-এর সাথে 4, এভাবেই একটা ফর লুপ পারফর্ম করিয়েছে যেখানে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই হবে. এরকম যদি আমার এনের ভ্যালু এন ইকুয়ালস টু 5, মানে আমি যদি বলতাম 5 পর্যন্ত যা ন্যাচারাল নাম্বারের সাম হবে, 5 পর্যন্ত যা সাম বেরোবে সেটা করতে, তো এই প্রোগ্রামটা রান হতো আই ইকুয়ালস টু 1 থেকে 5 অবধি, মানে 5 টাইমস এই লুপটা ইটারেট হতো. ওকে, এবং সবার লাস্টে রিটার্ন করেছে সামের ভ্যালু. আই হোপ টিল নাও অল ক্লিয়ার. ওকে, দেন প্রীতি যে প্রোগ্রামটা লিখেছে কিছুটা এই রকম. সেমভাবে নিতিনের মতোই সাম ইকুয়ালস টু 0, 0 ভ্যালুটা সামের মধ্যে, 0 ইনিশিয়ালাইজ করেছে সামে, এবং দুটো ফর লুপ, মানে দুটো ফর লুপ লিখেছে. দুটো ফর লুপ, বাইরের ফর লুপটা সিম্পল 1 থেকে n অবধি যাবে, আর ভেতরের ফর লুপটা 1 থেকে i অবধি যাবে. মানে আমার আয়ের ভ্যালু যদি 2 হতো, তাহলে ভিতরের ফর লুপটা কতবার চলতো? j ইকুয়ালস টু 1 টু 2, মানে দুবার চলতো, 2 টাইমস. তাহলে এই ক্যালকুলেশনটা কিছুটা এইরকম হবে. প্রথমে i ইকুয়ালস টু 1 এর জন্য ফর j ইকুয়ালস টু 1 টু j লেস দেন ইকুয়ালস টু i, ওকে, লেস দেন ইকুয়ালস টু i j প্লাস প্লাস, তাহলে i এর ভ্যালু আমার 1, তাহলে সাম প্লাস প্লাস, তাহলে সাম 0 থেকে কত হলো? 1 হলো. ওকে, i এর ভ্যালু 2 এর জন্য, i এর ভ্যালু 2 এর জন্য যে কতবার ইটারেট করতো? দুবার ইটারেট করতো. তাহলে সামের ভ্যালু কত আছে এখন? 1 রয়েছে. তো দুবার ইটারেট করতে গেলে আই কত কী হতো? আই প্লাস 1 প্লাস প্লাস ইকুয়ালস টু 2, অ্যান্ড 2 প্লাস প্লাস ইকুয়ালস টু 3. এইভাবে আমাদের দুটো ফর লুপ কাজ করবে এবং আমাদের লাস্টে সামটা বেরোবে. ওকে, সো 3টে কোড একসাথে দেখে নেওয়া যাক. 3টে কোডের প্রথমে রাজু একটা, আরেকবার কুইক রিক্যাপ করে নিচ্ছি. রাজু একটা ভ্যালু প্যারামিটার নিজের মধ্যে পাস করিয়েছে, যেটা হচ্ছে n, যেটা আমাদের ইনপুটকে কি করেছে? সাম অফ n ন্যাচারাল নাম্বারের যে ফর্মুলা রয়েছে সেটাকেই রিটার্ন করে দিয়েছে. ওকে, সেকেন্ড, নিতিন কি করেছে? একটা ফর লুপ চালিয়েছে যেখানে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, যেভাবে আয়ের মান বাড়বে সেইভাবে সামে যোগ হতে থাকবে আয়ের ভ্যালুগুলো. এই 3টে কোডের মধ্যে মোস্ট এফিসিয়েন্ট কোড হচ্ছে রাজুর কোড. কেন? আমরা এটাই অ্যানালাইজ করব পরে. সো আমরা যেহেতু অ্যাসিমপ্টোটিক অ্যানালিসিস করছি, সেহেতু আমাদেরকে সবসময় এটা বার করতে হবে যে এই 3টে প্রোগ্রাম বা এই 3টে ফাংশন কতটা টাইম নিচ্ছে. সো যেহেতু এখানে একটা সিঙ্গেল প্যারামিটার রিটার্ন হচ্ছে আর কোনো কাজ হচ্ছে না, সেহেতু এটা একটা কনস্ট্যান্ট টাইম টেকেন. it takes constant time. Okay, that is t1. অ্যান্ড নিতিনের যে কোডটা রয়েছে সেটার টাইম টেকেন হচ্ছে t2 প্লাস nt3. কেন? t2 সময়টা হচ্ছে
এই টাস্কগুলোর জন্য এইগুলো কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম নিচ্ছে, ওকে, কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম নিচ্ছে। তো এটার জন্য T2 অ্যান্ড এটাও T2-র মধ্যে পড়ে, যেহেতু একটা টাস্ক পারফর্ম করছে যেটা হচ্ছে রিটার্ন অফ সাম ভ্যালু, ওকে। অ্যান্ড n ইন্টু T3 হচ্ছে এটা সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, এটা কত নিচ্ছে T3। অ্যান্ড বাইরের যে ফর লুপটা, মানে এই T3টা পারফর্ম হচ্ছে কতবার, n টাইমস, তার জন্য n ইন্টু T3, ওকে। সো ফার্স্টের যে রাজু যে প্রোগ্রামটা লিখছে সেটা হচ্ছে T1 অ্যামাউন্ট অফ টাইম নিচ্ছে, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে T2 প্লাস NT3। অ্যান্ড প্রীতি যে প্রোগ্রামটা লিখেছে সেটা হচ্ছে ইন সাম ইকুয়ালস টু 0, এইটাও আমার কনস্ট্যান্ট টাইম, এইটাও আমার কনস্ট্যান্ট টাইম। সো কনস্ট্যান্ট টাইমের জন্য T6, ওকে। এবং এই যে দুটো যে ফর লুপ লিখেছে, দুটো ফর লুপ বাইরের যে লুপটা I 1 ইকুয়ালস টু n অবধি যাচ্ছে, ওকে। এবং ভেতরের যে লুপটা এমন একটা সময় আসবে যে যখন এর মান I ইকুয়ালস টু n হবে, যখন I ইকুয়ালস টু n হবে, ওকে, তখন যে কতবার ঘুরবে, I ইকুয়ালস টু n টাইমস। সো বাইরের লুপটার জন্য এই সাম প্লাস প্লাস কতটা মানে কত অ্যামাউন্ট টাইম নিচ্ছে, n স্কোয়ার ইন্টু T4, কারণ বাইরের জন্য n টাইমস আর ভেতরের জন্য n টাইম, হোয়েন I ইকুয়ালস টু n, ওকে। এবং ভেতরের যে ফর লুপটা রয়েছে, যে ভেতরের ফর লুপ I 1 থেকে যখন I এর মান n, তখন ভেতরের লুপটাও n বার কিন্তু রিপিট হচ্ছে, তার জন্য T5 ইন্টু n, অ্যান্ড T4 ইজ সাম প্লাস প্লাস দিস টাস্ক। এই টাস্কটা হচ্ছে T4 অ্যান্ড T5। তো বাইরেটার জন্য n স্কোয়ার আর ভেতরের জন্য n, ওকে। সো আমি আগেই বলেছি যে রাজু যেই প্রোগ্রামটা করছে বা যে প্রোগ্রামটা লিখেছে সেটা মোস্ট এফিসিয়েন্ট, আর নিতিন যেটা করেছে বা প্রীতি যেটা করেছে এটা 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 একদম একটা বাজে প্রোগ্রাম প্রীতি করেছে, তো আমরা এটা নিচ্ছি না। তো নিতিনেরটা নিই, তো এটা মোস্ট এফিসিয়েন্ট, এটা ইনএফিসিয়েন্ট, ওকে। তো রাজু আর নিতিনের প্রোগ্রামটা দেখি এবং সেটাকে অ্যানালাইজ করি। আমরা এটা কয়েকটা ভ্যালু অ্যাজাম্পশন করে আমরা এটা অ্যানালাইজ করব, ওকে। সো লেটস সে রাজুর যে ফাংশনটা সেটা কত টাইম নিচ্ছে, লেটস সে T1 ইকুয়ালস টু 20, ওকে। একটা র্যান্ডম ভ্যালু তোমরা নিতে পারো 30, 40, যে কোনো র্যান্ডম ভ্যালু। যেহেতু এটা কনস্ট্যান্ট, আমরা অত খেয়াল রাখবো না যে কীরকম আমরা ধরছি বা কীরকম আমরা অ্যাজাম্পশন করব। তোমার মন মর্জি যে কোনো একটা ভ্যালু T1-এর জন্য রেখে দাও, ওকে। তা আমরা কি নিয়েছি, T1 ইকুয়ালস টু 20। এবং সেকেন্ড প্রোগ্রামে আমার কনস্ট্যান্ট অ্যামাউন্ট টাইম যেটা টেকেন হচ্ছে সেটা হচ্ছে ইন সাম ইকুয়ালস টু, এই টাস্কটা পারফর্ম করার জন্য, আর রিটার্ন সাম। তো আমরা ধরে নিই যে এই T2টা টাইম নিচ্ছে 3, ওকে। অ্যান্ড T3 ভেতরের যে পারফর্মটা সে টাইম নিচ্ছে 11, ওকে। তো রাজু যে টোটাল ফাংশনটা টাইম কত নিচ্ছে 20, অ্যান্ড নিতিন যে ফাংশনটা টাইম নিচ্ছে 9n, সরি T2টা 9n, ওকে। T2টা 9n, ইটস মাই মিস্টেক, T2টা 9, এটা যদি 3ও হতো কোনো ব্যাপার ছিল না, যেহেতু আমরা এখানে 9 লিখে ফেলেছি, কিন্তু 9n, ওকে। সো নিতিন ফাংশনটা টাইম নিচ্ছে 9n প্লাস 11, যেহেতু T2 ইকুয়ালস টু 9, আমি আলাদা করে লিখে দিচ্ছি, T2 ইকুয়ালস টু 9 অ্যান্ড T3 ইকুয়ালস টু 11, ওকে।
সো আমরা একটা গ্রাফ এঁকেছি, গ্রাফটা হচ্ছে এন ভার্সেস টি, এনটা হচ্ছে ইনপুট, ওকে, এন হচ্ছে ইনপুট অ্যান্ড T3 অ্যান্ড T1 মানে এটা হচ্ছে টাইম, ওকে, দিস ওয়ান ইজ টাইম, কুল। সো আমরা দেখলাম কি রাজু ফাংশন কত নিচ্ছে, রাজুর যে ফাংশনটা 20 টাইম অ্যান্ড টাইম 20 অ্যান্ড নিতিন যে ফাংশনটা 9n+11। এবার আমরা এটা ইমপ্লিমেন্ট করি যে T3 টাইমটা আমার যদি এখানে, এটা যদি আমার 0 হয়, আমার যদি এখানে 11 হয়, এখানে যদি 20 হয়, এই কার্ভেচারটা হয়েছে মানে এই ইনক্রিমেন্টটা হয়েছে কারণ রাজু 20 অলওয়েজ 20, তাই জন্য এটা একটা কনস্ট্যান্ট লাইন। টাইম ভার্সেস এনে টাইমটা এখানে কনস্ট্যান্ট, ইনপুট সাইজ যাই হোক না কেন টাইমটা কনস্ট্যান্ট, কিন্তু যেহেতু এখানে একটা প্যারামিটার এন রয়েছে সেহেতু আমার ইনপুটের সাথে আমার টাইমটা বাড়বে। আমার যদি এন যদি 2 হতো তাহলে আমার দাঁড়াতো 18+11 29। তো আমার ইনপুটের সাথে নিতিনের যে ফাংশনের টাইমটা যেটা আমার ইনক্রিমেন্ট হচ্ছে সেহেতু এই লাইনটা, ওকে। এবার এখানে যে ইন্টারসেকশন পয়েন্ট রয়েছে, যেখানে দুটো লাইন যেখানে ক্রস হয়েছে, এই ইন্টারসেকশন পয়েন্টে আমরা অ্যাকচুয়াল দেখি যে সত্যিকারের ব্যাপারটা হচ্ছে কিনা। সো এটা আমার রাজুর ফাংশন, এটা আমার নিতিনের ফাংশন। তো দুটোর ইন্টারসেকশন পয়েন্ট বের করার জন্য দুটো ইকুয়াল করলাম, কারণ এখানে এসে এই জায়গায় এসে আমার দুটো ফাংশন কিন্তু সমান, ওকে। এখানে এন ভ্যালুর জন্য এবং টি টাইমের জন্য দুটো ফাংশন কিন্তু সমান, তাই জন্য দুটো সমান করেছি এবং n=3 বেরিয়েছে। তাহলে কি দেখা গেল, আমার এই জায়গাটায় n=3 রয়েছে। তাহলে দুজন দুরকম প্রোগ্রাম লিখেছে, রাজু অ্যান্ড রিতিন, ওকে, দুজন দুরকম প্রোগ্রাম লিখেছে। রাজুর ক্ষেত্রে কি হচ্ছে, ইনপুট সাইজ যাই হোক না কেন আমার কিন্তু একটা কনস্ট্যান্ট টাইম, মানে এটা কনস্ট্যান্ট টাইম নিচ্ছে, ওকে। কিন্তু এই নিতিনের প্রোগ্রামে n=3 এর জন্য, নিতিনের প্রোগ্রামে n=3 অবধি এটা রাজু অ্যান্ড নিতিনের প্রোগ্রামে কোনো ডিফারেন্স আমরা দেখতে পাবো না। কিন্তু n=3 এর পরে যেই ভ্যালু আমার ইনক্রিমেন্ট করব, লেটস সে n=5, n=5 এর জন্য আমার তখন টাইম টেকেন হতো 15+11, দ্যাট ইজ 26। সো তো আমার থাকতো এই জায়গাটায়, ওকে, n=5 এর জন্য আমার টাইম থাকতো অবভিয়াসলি 26 ইজ গ্রেটার দেন 20, সো আমার গ্রাফে এখানে থাকতো 26। সো আমি এনের অ্যামাউন্ট 3 পরে যাই দিই না কেন, ইট টেক্স মাচ মোর টাইম দ্যান রাজু, ওকে। সো আমরা এই দুটো অ্যালগরিদম কম্পেয়ার করে জানলাম কি, যে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম, মানে শুধুমাত্র যেই অ্যালগরিদমে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম, অ্যালগরিদম টেক্স কনস্ট্যান্ট অ্যামাউন্ট টাইম, সেই প্রোগ্রাম বা সেই অ্যালগরিদম ইজ মোস্ট এফিসিয়েন্ট, ওকে। সো আই হোপ এতটা অবধি আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এটাই ছিল অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস, ওকে, এটাই ছিল অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস। আশা করি আমি পুরো টপিকটা বোঝাতে পেরেছি যে অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস অ্যাকচুয়াল কি। আমরা ডেফিনেশনে কি দেখেছিলাম, ডেফিনেশনে বলা হয়েছিল যে ইজ এ বিগ আইডিয়া দ্যাট হ্যান্ডেল অ্যানালাইজিং অ্যালগরিদম। তো আমরা অ্যালগরিদম অ্যানালাইজ করলাম, যেটা মানে রাজুর অ্যানালাইজ করলাম, নিতিনের অ্যানালাইজ করলাম। In asymptotic analysis, we evaluate the performance of an algorithm in terms of input size. তো এটাই হচ্ছে মেন পয়েন্ট।
অ্যান্ড পারফরমেন্স অফ অ্যান অ্যালগোরিদম ইন টার্মস অফ ইনপুট সাইজ। আমরা দেখলাম এনের ভ্যালু 3-এর পরে যতই বাড়াই না কেন, নিতিনের প্রোগ্রাম টেক্স মাচ মোর টাইম দেন রাজু। দ্যাটস এনাফ ফর টুডে। ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। তো টিল দেন, বাই অ্যান্ড থ্যাংক ইউ।